আসসালামু আলাইকুম, ব্যারিস্টার আবু সাইম স্বাগত জানাচ্ছি বিএনপি মিডিয়া সেল আয়োজিত টক শো ফোকাল পয়েন্টে। যারা আমাদেরকে দেখছেন, আপনারা জানেন বাংলাদেশে গণতন্ত্রের লড়াই চলছে, রক্ত ঝরছে রাজপথে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবং সমমনা দলগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে লড়াই করে যাচ্ছে। অন্যদিকে সরকার একগুঁয়ে হয়ে আছে এটি নির্বাচন করবার জন্য, যেটি হবে এক পেশে। এমন অবস্থায় কি ঘটবে, নাগরিকদের অনেক জিজ্ঞাসা রয়েছে। সেই জিজ্ঞাসার উত্তর দিতে আজকে আমাদের টক শোতে হাজির হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং কানাডা বিএনপির সাবেক সভাপতি জনাব ফয়সাল আহমেদ চৌধুরী, এবং রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি আমার পক্ষ জি জি জনাব যে লিটন, আমার আপনি কি বলতে চাচ্ছেন? যে আমার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। ইনশাল্লাহ আছি আপনার সাথে, কথা হবে। আমি জনাব ফয়সাল চৌধুরীকে দিয়ে শুরু করব। একজন প্রবাসী হিসেবে এই প্রশ্নটি আমি জনাব লিটনের কাছেও পরে রাখবো। জনাব চৌধুরীকে দিয়ে শুরু করছি। একজন প্রবাসী হিসেবে অবশ্যই দেশের অর্থনীতিতে অনেক অবদান রাখছেন, পাশাপাশি দীর্ঘদিন ধরে রাজনীতিও করছেন। অর্থনীতি এবং রাজনীতি এ দুটোর মধ্যে কোনটিকে আপনি বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন? ধন্যবাদ ব্যারিস্টার সায়েম সাহেব। আপনার এই অনুষ্ঠানে আমি কিন্তু এই প্রথম এসেছি, এবং যারা আজকে এই অনুষ্ঠানের সাথে জড়িত আছেন, কলাকৌশলী যারা পর্দার আড়ালে আছেন, সবাইকে আমার পক্ষ থেকে এবং কানাডা বাংলাদেশিদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা অনুষ্ঠান যুগ উপযোগী করে তোলার জন্য। রাজনীতি এবং অর্থনীতি, রাজনীতি ছাড়া তো অর্থনীতি নেই। রাজনীতি সাথে যারা জড়িত তারাই অর্থনীতিকে নিয়ন্ত্রণ করেন। তো অর্থনীতির জন্য আমরা যারা এখানে বাইরে এসেছি, আমরা বিশেষ করে উন্নত বিশ্বে এবং ডেমোক্রেট বিশ্বে যারা আমরা এসেছি, এখানে আসার পরে অর্থনৈতিকভাবে আমরা স্থায়ীভাবে বসবাস করারও সুযোগ পেয়েছি। আজকে আমি বাংলাদেশ কিংবা বিশ্বের বিভিন্ন দেশের নিয়ে কথা বলার যে সুযোগটা এসছে, এটাতে কানাডাতে আমি স্থায়ীভাবে একজন ক্যানাডিয়ান নাগরিক হিসাবে স্থায়ীভাবে বসবাস করার বদৌলতে কিন্তু এগুলো আমি করতে পারছি। বিশেষ করে আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশের সাথে আমাদের শুধু মানে আমাদের মতো অনেকেই যারা বাংলাদেশের সাথে সম্পর্কিত থাকতেই হবে, কেননা আমাদের শৈশব, কৈশোর, যৌবন ওই দেশের মাটিতেই আমরা বড় হয়েছি। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাংলাদেশের রাজনৈতিক সমৃদ্ধতা, সমস্ত কিছু আমাদের স্পন্দনের সাথে জড়িত। তো আমরা বাংলাদেশকে নিয়ে স্বাভাবিকভাবে, যারা রাজনীতির মাঠেও বিদেশে নাই, তারাও কিন্তু বাংলাদেশকে নিয়ে কথা বলেন, তারাও কিন্তু বাংলাদেশকে নিয়ে ভাবেন। বাংলাদেশের সমৃদ্ধিটা সবাই চায়। বিদেশে যারা আসছেন তাদের মোটামুটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধি এসছে, এটা কেউ না করতে পারবে না। কিন্তু তারপরে অর্থনৈতিক যখন সমৃদ্ধি আসে, মানুষ তাদের অঞ্চলকে নিয়ে নিয়ে তার পরিবারকে নিয়ে ভাবে, পরিবারের পরে তার সমাজকে নিয়ে ভাবে, সমাজের পরে তার অঞ্চলকে নিয়ে ভাবে, অঞ্চলের পরে তার দেশকে নিয়ে বাসে। এইভাবে এই যে ক্রমান্বয়ের চিন্তা ভাবনা থেকেই বাংলাদেশের সাথে সুদূরভাবে সম্পৃক্ত হয়ে যান প্রবাসীরা। একজন প্রবাসী বাংলাদেশে রিমিটেন্স তো পাঠানি, রিমিটেন্স পাঠানোর সাথে সাথে ওনার যে মেধা, ওনার যে জ্ঞান আরোহণ করেন আপনি বাইরের বিভিন্ন জায়গা থেকে, এগুলো চান দেশে নিয়ে যাওয়ার জন্য, এবং বিভিন্ন সময় তারা মনের অজান্তে কিন্তু এগুলা নিয়ে যান। অনেক সময় জানেন না ওনারা কি করতেছেন, কিন্তু যেহেতু এই যে হ্যাবিচুয়েট হয়ে গেছেন, এইগুলার জন্য এগুলা নিয়ে যান দেশে। তো অর্থনৈতিক সমৃদ্ধশালী সমাজ অবশ্যই সবার কাম্য, কিন্তু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ আনতে হলে রাজনৈতিকভাবে আপনার কঠোর রাজনৈতিক অনুশীলন এবং রাজনৈতিকভাবে যদি একটি দেশ সমৃদ্ধ না হয়, তাহলে কখনো আপনি সমৃদ্ধি আনতে পারবেন না। আজকের তার মানে আপনি বাংলাদেশের বলতে অবস্থা দেখুন। চাচ্ছেন, জনাব চৌধুরী, আপনার বক্তব্য অনুযায়ী রাজনীতি এবং অর্থনীতি দুটোই সমান গুরুত্বপূর্ণ, এবং সে কারণে বাংলাদেশের জন্য আপনি রাজনীতিতেও অবদান রাখছেন, অর্থনীতিতেও অবদান রাখছেন। অবশ্যই। আজকে দেখেন না, আপনার যেহেতু রাজনৈতিক কোনো স্থিতিশীলতা নাই, রাজনৈতিক আজকে যাতে কোনো আহ সত্যিকার ভাবে দেশের শ্রমিক কেউ রাজনৈতিক ক্ষমতায়, এর জন্য কি হচ্ছে, অর্থনীতিটা লুণ্ঠন হচ্ছে।
এই কানাডা, ইংল্যান্ড, আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় লুণ্ঠনের টাকা চলে আসছে। তাহলে সে প্রশ্নে রাজনীতি আমরা যদি পরে যাব জনাব চৌধুরী। আমরা একটু জনাব সাইদুর রহমান লিটনের কাছ থেকে কিছু শুনি। একই প্রশ্নটা আপনার কাছে রাখলাম জনাব লিটন। রাজনীতি এবং অর্থনীতি, আপনি একজন প্রবাসী, অর্থনীতিতে অবদান রাখছেন, কিন্তু একই সাথে বাংলাদেশের রাজনীতির সাথে আপনি সম্পৃক্ত বহু বহু বছর যাবত। তো এই দুটোকে কিভাবে আপনি সমন্বয় করেন এবং দুটোর গুরুত্ব আপনি কোন দৃষ্টিতে দেখেন? ধন্যবাদ আজকের সুযোগ্য সঞ্চালক আমাদের ব্যারিস্টার সাইম ভাই। আমি জানি না যারা আজকে আমাদের সাথে জড়িত আছেন, আমাদের আলোচনা শুনছেন আমাদের ব্যারিস্টার সাইম সম্পর্কে, যে উনি ইউরোপের মাটিতে উনি ওনার মেধা এবং শ্রম দিয়ে মোটামুটি ভাবে আমাদের ইউরোপে যে আমরা লবিং করে যাচ্ছি, সেই লবিং গ্রুপের উনি একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন, যেটার ফিডব্যাক হয়তোবা আমাদের জাতি বা আমাদের দল মানে কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন। তো সেই হিসাবে আমি আমার বক্তব্যের শুরুতেই আমাদের এই ভাইটিকে আমি কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি, তার তার ডেডিকেশন এবং তার কর্মতৎপরতা আমাদের ইউপির মাটিতে। তো সেই সাথে সাথে আজকের যে আমার যে সহ আলোচক আমাদের আহ ফয়সাল চৌধুরী, আমাদের কানাডা বিএনপির সাবেক সভাপতি এবং আমাদের কার্যনির্বাহী কমিটির একজন আহ, সদস্য, এবং আজকে যারা আহ, আলোচনা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, এবং যারা এই আলোচনাটা করে সুযোগ দিয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি। আমি আমার যে সহ আলোচক ফয়সাল ভাইয়ের সাথে অনেকটাই সহমত পোষণ করছি যে রাজনীতি এবং অর্থনীতি এটাকে আলাদাভাবে দেখার কোনো সুযোগ নেই। তবে আমি তার বক্তব্যের সাথে আমি এতটুকু অ্যাড করব, যারা আমরা প্রবাসে আছি, আপনারা আবার সবাই জানেন যে বাংলাদেশের যে যে অর্থনীতি সেটা মূলত দুটো জিনিসের উপর দাঁড়িয়ে আছে। একটি হচ্ছে গার্মেন্টস শ্রমিকদের রিমিটেন্সের উপর, আর প্রবাসীদের রিমিটেন্সের উপরই আমাদের অর্থনীতির চাকা ঘুরে। তো সেই ক্ষেত্রে আমরা যারা প্রবাসীরা আছি, আমরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি। সেই সাথে সাথে আজকে আমরা যারা প্রবাসে আছি, প্রবাসী রাজনীতি করছি বলেই আমি মনে করি আহ আজকে এই যে ফেসিবাদী সরকার যেভাবে রাষ্ট্র থেকে গণতন্ত্র, মানবতা এবং আহ, যে আমি বলবো যে ফ্রিডম অফ স্পিচ, কথা বলার যে বাক স্বাধীনতা যে হরণ করে নিয়েছে, তো যেখানে বাংলাদেশের কোনো মানুষ প্রিন্টিং মিডিয়া বলেন অথবা মিডিয়া বলেন, কোথাও কোনো কথা বলার সুযোগ নেই। আজকে আমরা যারা প্রবাসে আছি, আমরা রাজনীতি করতে পারছি বলেই আমরা কিন্তু এই ফেসিবাদী সরকারের যে অনেক কথাগুলো যেটা আমাদের দেশের জনগণ বলতে চাচ্ছে, তারা তাদের কন্ট্রোলিং এ থাকার কারণে তারা বলতে পারছে না। আজকে আমরা প্রবাসীরা প্রবাসী রাজনীতি করার কারণেই কিন্তু আমরা দুইটি কথা বলতে পারছি, এবং আমাদের দেশের এবং জনগণের সুবিধার্থে আমরা কাজ করে যাচ্ছি। সেই তার ক্ষেত্রে মানে আমি কি বলবো আপনি বোঝাতে চাচ্ছেন জনাব লিটন যে অর্থনীতিতে প্রবাসীরা যে অবদান রাখে, একই সাথে বাংলাদেশের রাজনীতিতে যুক্ত থাকবার কারণেও বাংলাদেশের মানুষ এবং দেশ উপকৃত হয়? অবশ্যই অবশ্যই, এবং মূলত এই ফেসিবাদী সরকার আমাদেরকে বাধ্য করছে যে প্রবাসের রাজনীতি করতে। কারণ যে আমরা যেটা ফয়সাল ভাই বলে গিয়েছেন যে আমরা যারা প্রবাসে আছি, আমাদের আমরা কিন্তু নারীর টানে আমরা আমাদের দায়িত্ব পালন করি। যারা আমরা প্রবাসে আছি, আমরা যখন প্রবাসে আছি তখন আমাদের সমস্ত কিছু কিন্তু বাংলাদেশে রেখে আমরা প্রবাসে আছি। যখন আমরা বাংলাদেশে থেকে সবাই থেকে রেখে প্রবাসে আসি, তখন আমাদের মন আমাদের থাকে বাংলাদেশে। তখন আমরা আমাদের দেশ মাতৃকা টানে আমরা যেমন অর্থনৈতিক ক্ষেত্রে একটা অবদান রাখি, সেই ক্ষেত্রে আমাদের জনগণ এই মুহূর্তে যে গণতন্ত্র এবং ভোটাধিকার বঞ্চিত, এবং আমি বলবো যে বাক স্বাধীনতা থেকে বঞ্চিত, সেটা লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, যাতে করে আমরা আমাদের দেশের জনগণকে এই যে ফেসিবাদী সরকারের রাহু থেকে উদ্ধার করতে পারি। তো সেক্ষেত্রে আমি বলবো সময়ের দাবি হচ্ছে প্রবাসে রাজনীতি করা, এবং সেক্ষেত্রে ফেসিবাদী সরকার আমাদেরকে জি, প্রবুদ্ধ আপনার করছে। কথা একেবারে পরিষ্কার। আমরা ফিরে আসবো আপনার কাছে। তার এর মুহূর্তে আমরা একটু ফয়সাল চৌধুরীর কাছ থেকে শুনতে চাচ্ছি। জনাব চৌধুরী, বিদেশের মাটিতে আমরা দেখতে পাই যে আপনারা বিক্ষোভ সমাবেশ করছেন, আপনারা প্রতিবাদ করছেন সরকারের বিরুদ্ধে, কখনো বিবৃতি দিচ্ছেন, কখনো টকশোতে কথা বলছেন। আপনার কি মনে হয় যে যে কর্মকাণ্ডগুলো আপনারা করছেন রাজনৈতিকভাবে, সেগুলোর কারণে সরকারের উপর কোনো চাপ সৃষ্টি হয়? ধন্যবাদ ব্যারিস্টার সাহেব সাহেব।
আপনার প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের বিশ্বে কিন্তু গ্লোবাল ওয়ার্ল্ড, সারা বিশ্বের বাসিন্দা আমরা। এই বিশ্বের বাসিন্দা হিসাবে আমরা যারা গণতান্ত্রিক বিশ্বে বসবাস করি, বিশেষ করে ওয়েস্টার্ন অ্যাটমসফিয়ারে যারা আছি, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা বেলজিয়াম, ফ্রান্স সহ শুরু করে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এই সমস্ত যে সমস্ত দেশে যারা আছেন, ওনারা শুধু uh, Bangladeshi na. At the same time, most of them, they are Canadians, they are British, they are American, they are বেলজিয়ামে হয়তো ফ্রান্স, এরা সবাই কিন্তু এইভাবে আছে। সুতরাং আমরা এই কনসার্ন গুলা এইখানের কনস্টিটিউশনে আমাদেরকে এই অধিকার গুলা দিছে। আমাদের যে ক্যানাডিয়ান চার্টার অফ রাইট, এই চার্টার অফ রাইটে আমাদেরকে দিছে পৃথিবীর যে কোনো জায়গার গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার ক্ষুণ্ণ, জনগণের উপর নিষ্পেষণ। এই যে আপনারা দেখতেছেন ইদানিং প্যালেস্টাইন ইস্যু নিয়ে সারা বিশ্ববাসী কিন্তু জাগ্রত হয়েছে। তো বাংলাদেশের একটা ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন থেকে জগদ্দল পাথরের উপর মানুষের উপর চেপে বসে আছে। এই সরকার আসার আগে যখন এরশাদ সরকার ছিল, এই এরশাদ সরকারের বিরুদ্ধে প্রবাসী আন্দোলন হয়েছে এবং তখন এই সবাই মিলে কিন্তু আজকের সরকারের যারা ছিল তাদের সবাই মিলে, এই যে আপনাদের এই আছে এখন ওই কি নাম, এই একটা মন্ত্রী আপনার বেলজিয়ামে ছিল, ভুলে গেছি নামটা কি ওনার, ডক্টর এই হাসান মাহমুদ। লোকটাও, হাসান হাসান, এরা সবাই কিন্তু তখন ওই আন্দোলন কিন্তু বিদেশে করেছে। এবং এই প্রধানমন্ত্রী শেখ মানে এই যে অবৈধ প্রধানমন্ত্রী হাসিনাও আইসা কানাডাতে এবং আবার ইংল্যান্ডে, ব্রিটেনে বিভিন্ন জায়গায় কিন্তু আপনার আন্দোলনের সাথে জড়িত ছিল। সুতরাং এগুলা আমরা শুনতে চাচ্ছি যে চাপ সৃষ্টি হচ্ছে কিনা। ধরেন আপনারা বিক্ষোভ করছেন, আন্দোলন করছেন, চাপ কতটুকু সৃষ্টি হচ্ছে? গণতান্ত্রিক বিশ্বে যখন আপনি প্রকাশ করবেন আপনার মনের ভাষা, জনগণের ভাষা যখন আপনি বুঝাতে চাবেন, এবং অবশ্যই এখানের যারা যারা কর্তা ব্যক্তিরা আছেন, দেশ চালাচ্ছেন, তারা এইগুলা নিয়ে চিন্তা ভাবনা করেন। আমরা বিভিন্ন সময় ওনাদের সাথে আলাপ করেছি, আমাদেরকে ডেকে নিয়ে গিয়েছে। সম্প্রতি আপনি দেখেছেন যে এখানকার 8জন এমপি, সম্মানিত এমপি সাহেবরা বাংলাদেশের অবাধ এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য তাগিদ দিয়ে অবৈধ প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। কানাডার কথা বলছেন? কানাডার কথাই আমি বলছি। এর আগে আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর ভাইস চেয়ারম্যান আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য, চিকিৎসার পাঠানোর জন্য ওই অবৈধ সরকারের কাছে চিঠি দিয়েছেন। এর আগেও প্রায় আমাদের 62 জন মাননীয় সম্মানিত সদস্য তখন নির্বাচন সঠিকভাবে করার জন্য 111 এর পরে চিঠি দিয়েছিলেন, এবং ওনারা তখন বাংলাদেশের নির্বাচন যাতে সুষ্ঠু হয়, ট্রান্সপারেন্ট হয়, এর জন্য ফান্ডিংও করেছিলেন। এবং এইগুলা তারপরে আপনারা সবাই জানেন 14 নির্বাচনে যখন এই অবৈধ সরকার নির্বাচন করতে যাচ্ছিল, তখন ক্যানাডিয়ান হাই কমিশনের বাসায় মিসেস বারবারা, ওনার বাসাতেই কিন্তু মিটিং গুলা হয়েছিল এবং আমাদেরকে এগুলো অবহিত করেছে যে তখন হাসিনা বলেছিলেন যে 199 মানে 3 মাসের মধ্যে নির্বাচন আবার দেবে এবং অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করবে। এগুলো সব মানে ট্রান্সপারেন্ট। আমাদের কাছে কিভাবে যোগাযোগ হয়েছে আমরা সব আপনাদেরকেও আমাদের বিভিন্ন ইয়েতে আমরা তখন এগুলা জানিয়েছি। কিন্তু হাসিনা যে এখন মিথ্যা বলে, এই জিনিসটা আমরা প্রমাণ করতে পেরেছি। এবং আশা করতেছি ওয়েস্টার্ন বিশ্বে এগুলা, বিশেষ করে এখন লিড যারা করতেছেন ইউএস সাথে আছেন, আপনারা জানেন যে ইউএস, অস্ট্রেলিয়া, কানাডা এবং ব্রিটেন, এই চারটার কিন্তু একটা 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 সিকিউরিটি কোডে চলে। এবং এই যে আপনারা স্যাংশন বলছেন, এই যে স্যাংশন যখন আমেরিকাতে স্যাংশন যারা হবে, কানাডাতে এসে ঢুকতে পারবেন। এই যে আপনার ওই যে মন্ত্রী কি একটা নাম ছিল, একটা অসভ্য মন্ত্রী, কানাডাতে আসার পরে কিন্তু ওকে বাইর করে দিছে, ওরে ঢুকতে দেয় নাই, বিকজ অফ স্যাংশন, ইউএস এর স্যাংশনের জন্য। এবং এইগুলা অনেক কাজ হইতেছে এবং আগামীতে আরো হবে। এবং কানাডা বিশেষ করে এ বিষয়ে পরিষ্কার যে চাপ সৃষ্টি হচ্ছে বিভিন্নভাবে, এবং আপনাদের সরকারও সেটা মনিটর করছে। আপনাদের যারা নেতৃত্ব আছে কানাডিয়ান গভর্নমেন্টে কিংবা পলিটিশিয়ান যারা যারা আছেন, তারাও তাদের মুখ খুলছে, তারা এই বিষয়ে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে কথা বলছেন পার্লামেন্টে কথা হইতেছে এবং অফিসিয়ালি ওরা ওদের মনোভাব জানাইছে। এবং নির্বাচন করলে যেটা দে উইল ফলো ইউএস, মানে ইউএসএ কে ওরা পররাষ্ট্র হিসাবে এরা লিডার মনে করে। সুতরাং যেহেতু জি, ঠিক আছে, আমরা আপনার কাছে আসবো। আমরা এখন জনাব সাইদুর রহমান লিটনের কাছে যাই। লিটন ভাই, অবভিয়াসলি আমরা তো জানি যে আপনারা আন্দোলন সংগ্রাম করছেন বিভিন্ন বাংলাদেশে, যেখানে মাঠে লড়াই চলছে। তো আমি ঠিক স্পেসিফিক্যালি আপনার কাছ থেকে জানতে চাই যে
প্রবাসী যারা রাজনীতি করছেন তারা কি কি উপায়ে এই আন্দোলনটাতে শরিক হচ্ছেন, আর যারা রাজনীতির বাইরে আছেন তারাই বা কি ধরনের ভূমিকা পালন করছেন? ধন্যবাদ। আমি মনে করি আপনারা ভালোভাবে জানেন যে বাংলাদেশের জনগণ শুধু খালি যারা রাজনীতি করেন তারাই কিন্তু এখন সচেতন নয়। বাংলাদেশের আপামর জনগণ এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে এখন রুখে দাঁড়িয়েছেন। কিন্তু যেহেতু এই সরকার কর্তৃক ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়াগুলো নিয়ন্ত্রিত, তো জনগণের যে দাবি, যে আন্দোলন, সেগুলো কিন্তু বিশ্ববাসী জানতে পারছে না। তো আমরা মনে করি, আমরা যারা প্রবাসে আছি, আমাদের কিন্তু সেই সুযোগটি আছে। আর এই যে সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবারদের কারণে আজকে আমরা কিন্তু বিশ্ববাসীর কাছে বাংলাদেশে কি হচ্ছে, এই ফ্যাসিবাদী সরকারের কি ভূমিকা, বিরোধী দলকে নিপীড়ন করার ব্যাপারে, মানবাধিকার লঙ্ঘিত হওয়ার কারণে এবং বাক স্বাধীনতা খণ্ড করার কারণে, সেই বিষয়গুলো আমরা যারা প্রবাসে আছি, আমরা সোশ্যাল মিডিয়া বলেন, ইউটিউবের মাধ্যমে বলেন, আমরা বিশ্ববাসীকে জানাতে সক্ষম হয়েছি। এবং আপনারা জানেন যে সমস্ত ফ্যাসিবাদী সরকার হন, তারা কিন্তু তাদের এজেন্টকে দিয়ে এই সমস্ত যারা দায়িত্বশীল মানুষ তাদেরকে ভুল বুঝিয়ে বুঝাচ্ছিলেন। আর আমরা যারা সচেতন নাগরিক বলেন, বা আমরা যারা দল করি বা রাজনীতি করি, তারা কিন্তু আমরা এই সমস্ত দায়িত্বশীল মানুষদের সান্নিধ্যে গিয়ে বাংলাদেশে কি হতে যাচ্ছে বা কি হচ্ছে সেগুলি আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। যে কারণে আমি মনে করি যে আমরা যারা প্রবাসে আছি, এই মুহূর্তে সময়ের দাবি আমরা একটি, আপনারা ভালোভাবে জানেন যে বাংলাদেশ যখন স্বাধীনতা যুদ্ধের সময় যারা প্রবাসী ছিল, তখনও তারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর এখন এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে প্রবাসে থেকে আমরা আহ আমরা একেবারে প্রত্যক্ষভাবে যে জিনিসগুলো বাংলাদেশের জনগণ করতে সক্ষম নয়, সেই জিনিসগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা করে যাচ্ছি। এবং ইউরোপের, আমি যেহেতু ইউরোপে আছি, আমি বলবো যে ইউরোপের যারা দায়িত্বশীল মানুষ আছেন, পলিটিশিয়ান, ইউরোপিয়ান ইউনিয়ন, সর্বক্ষেত্রে আমরা যারা প্রবাসে আছি, আমরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছি। এবং আমরা আশাবাদী যে খুব শিগগিরই একটা কিছু পজিটিভলি আমরা কিছু আশা করতে পারি আমাদের এই কর্মকাণ্ডের আপনি মধ্য খুব দিয়ে। গুরুত্বপূর্ণ একটা তথ্য বলেছেন যে যেই কথাগুলো বাংলাদেশের মানুষ হয়তো জানাতে পারে না আন্তর্জাতিক সম্প্রদায়কে, সেগুলো আপনারা তাদের কাছে পৌঁছে দিচ্ছেন। তো আপনি বলেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা অন্যান্য উপায়ে। ঠিক আরেকটু কি বলবেন যে আমাদের জনগণ যেন বিষয়টা বুঝতে পারে যে প্রবাসী থেকে যারা আপনারা রাজনীতি করছেন কিংবা যারা রাজনীতির সাথে নেই কিন্তু দেশকে ভালোবাসে, এই কথাগুলো পৌঁছাতে চায়, ঠিক কোথায় আপনারা পৌঁছে দিচ্ছেন এবং সেটা কি ধরনের একটা মূল্যায়ন আপনারা পাচ্ছেন সেই জায়গাটাতে? ধন্যবাদ সাইম সাহেব। আমি যেহেতু মনে করেন রাজনীতি করি, সেই হিসাবে আমি বলবো যে আমাদের এই পদচারণা 2009 থেকে আমাদের শুরু। যখন এই ফ্যাসিবাদী সরকার আহ, ক্ষমতায় আসেন, তখন আমরা যখন ইউরোপিয়ান ইউনিয়নের দায়িত্বশীল যারা রাজনীতিবিদ তাদের সান্নিধ্যে যাই এবং বাংলাদেশ সরকারের যে পরিকল্পনা, সেই বিষয়ে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি। তো সেই মুহূর্তে আমরা সেরকম ভাবে তাদের কাছ থেকে সাড়া পাইনি। কারণ হচ্ছে যে আপনারা ভালোভাবেই জানেন যে বেলজিয়াম ইউরোপের রাজধানী এবং এখানে ইউরোপিয়ান ইউনিয়ন নেটো হেডকোয়ার্টার। সেই হিসাবে এই ফ্যাসিবাদী সরকার তাদের, আমি যতটুকু জানি, দুজন সাবেক রাষ্ট্রদূতকে সিনিয়র আপনার সচিব হিসাবে অ্যাপয়েন্ট করে এখানে তবদিলের যে বিষয়গুলো সেগুলো তারা করে থাকেন। আর এই তিনজন সাবেক রাষ্ট্রদূত, যিনি সিনিয়র সেক্রেটারি হিসেবে ওনারা দায়িত্ব পালন করছেন, তারা আপনার, আমি যতটুকু জানি, যেহেতু আমি ক্ষেত্রে কাজ করি, ল এবং মোসাদের দ্বারা সংগঠিত একটি লবিস্ট গ্রুপের মধ্য দিয়ে তারা এই সরকারকে ডিফেন্স করে যাচ্ছেন। আমরা যখনই ইউরোপের যারা দায়িত্বশীল মানুষ, যারা আমাদের সাউথ ইস্ট এশিয়ার নিয়ে তারা কাজ করেন, তাদের সান্নিধ্যে যখনই আমরা কোনো কিছু পৌঁছানোর চেষ্টা করি, আমরা লক্ষ্য করে দেখেছি তখন আমাদের হয় আগে অথবা পরে তারা মিটিং করে তাদেরকে মিসগাইড করার চেষ্টা করেছেন। যে কারণে আমরা যখন কোনো কিছু বলার চেষ্টা করেছি, তখন আমরা লক্ষ্য করেছি আমাদেরকে তারা খুব একটা বেশি মূল্যায়ন করতেন না। কিন্তু এখন কি আজকে অবস্থা? এখন সময়ের পরিবর্তনের সাথে সাথে আমরা যেহেতু লেগে লেগে থেকেছি, আমরা আমরা পিছিয়ে সরে যাইনি। আমরা এখন লক্ষ্য করতে পেরেছি যে একটা সময় সরকার কর্তৃক যে লবিস্ট এজেন্ট গুলো দিয়ে মানে এই কর্তৃপক্ষকে যেভাবে বোঝানোর চেষ্টা করেছে, তারা অনেকটা সক্ষম হয়েছে। কিন্তু আজকে আমাদের যে কন্ট্রিবিউশন, আমাদের যে ত্যাগ, আমরা যে এখনো লেগে আছি, সেটা আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে
আমরা যেটা বলছি সেটাই বাস্তব সত্যি, আর তারা যেটা মানে বলার চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা করছে, সেটা সত্যি নয়। একটা পর্যায়ে তারা মনে করলেন যে যেহেতু মানে বাংলাদেশিরা যারা আওয়ামী লীগ করেন না বা সরকারি এজেন্ট না, তারা অনেক কিছু বলছে যেটা সরকারের সাথে সাংঘর্ষিক। সত্যিকার অর্থে এখানে কি হচ্ছে, কারা সত্য বলছে, ধন্যবাদ তখন তারা জনাব তাদের লিটন। নিজস্ব এজেন্টের মাধ্যমে তারা জি, মানে এজেন্টের মাধ্যমে তারা জানার চেষ্টা করে রিয়ালিটিটা কি। এখন তারা বুঝতে ধন্যবাদ। সক্ষম হয়েছে যে আমরা যারা মানে তাদেরকে মানে পূর্বে বলার চেষ্টা করেছি এবং বলতেছি সেটাই বাস্তবতা। যেই কারণে আমি মনে করি এখন তারা অনেকটাই মানে বর্তমান সরকারের যে আসল তারা কিন্তু এখন চিত্র অবাধ ও বা সুষ্ঠু চেহারা। নির্বাচনের পক্ষে কথা বলছে, এবং জি, আপনাদের এই জি, জি। ভূমিকার কারণে ধন্যবাদ জনাব লিটন। আমি চলে আসি ফয়সাল চৌধুরীর কাছে। জনাব চৌধুরী, আপনার কাছ থেকে কানাডা সরকারের ভূমিকা জানতে চাইবো। এখন তাদের কি ধরনের কার্যকর ভূমিকা আছে এবং ভবিষ্যতে কি ধরনের ভূমিকা থাকতে পারে, আপনি বিস্তারিত বলতে পারেন। কানাডা, এই যে আমাদের সাইদুল ভাই অনেকটা ক্লিয়ার করে দিচ্ছেন, বুঝছেন আপনার 1/11-এর পরের থেকে উনি যেটা বলতে চাইছেন আর কি, যে সারা বিশ্ববাসী বিশেষ করে আমাদের প্রবাসী যারা আছি সোচ্চার ছিলাম, তো কানাডা 1/11-এর পরের থেকেই সোচ্চার। 1/11-এর পরে যখন মঈনুদ্দিনের সরকার আসে, তখন কিন্তু আমাদের এইখানে একটা রিজলিউশন হয়ে 62 জন এমপি সাহেব এবং সাহেবানেরা দস্তখত করে সিগনেচার করে ফখরুদ্দিনের কাছে দিয়েছিলেন যে আপনারা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করুন, এবং অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে যা যা প্রয়োজন কানাডা ওইগুলো অ্যাসিস্ট করবে। তখন সিডা ছিল, ক্যানাডিয়ান ডেভেলপমেন্ট এজেন্সি, তখন ঢাকায় এক্সিস্ট করতো। তো সিডার মাধ্যমে ওরা একটা বিশিষ্ট ভূমিকা রেখেছে। ক্যানাডা আম, ক্যানাডা কিন্তু তাদের অফিসিয়াল মানে রাষ্ট্রীয় পলিসি যে গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য তারা সোচ্চার থাকা, এটা তাদের রাষ্ট্রীয় পলিসি। ইদানিং বিভিন্ন সময় মানে সরকারের হেরফের হওয়াতে এগুলা অনেক 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 সুষ্ঠুভাবে হচ্ছে না বলে অনেকেই মনে করে থাকে। তো সুতরাং ক্যানাডা ক্যানাডাতে এইখানে অনেক সুযোগ। কানাডিয়ান সরকার বিভিন্ন সময় কথা বলেছেন, আমরা প্রত্যেকটা সময় এইগুলা কথা বলে, এবং ওদের এমবেসি গুলা 2018-এও ওরা চেষ্টা করেছে নির্বাচন সুষ্ঠু করার জন্য। কিন্তু আপনারা জানেন যে বিভিন্ন দেশের প্ররোচনায় এবং বিভিন্ন দেশের সরাসরি হস্তক্ষেপে 2018-এর ইলেকশনটা হয় নাই। এবং এবং একটা মানে রাত্রের ভোট হয়ে বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে একটা নজির সৃষ্টি হয়েছে যে আগের দিন রাত্রে নির্বাচন হয়। এই যে ফেসিবাদী, এই যে আপনার অগণতান্ত্রিক মানবতা বিরোধী কার্যকলাপ বাংলাদেশে হচ্ছে, কানাডা ভূমিকা রাখবে। আপনারা ইতিমধ্যে আপনারা জানেন কানাডার বিভিন্ন যারা এক্সটার্নাল অ্যাফেয়ার্স যারা নিয়ন্ত্রণ করেন, এবং বাংলাদেশ সহ ইস্ট এশিয়ার ডেস্ক যারা নিয়ন্ত্রণ করেন, তারা বাংলাদেশকে নিয়ে খুবই উদ্বিগ্ন আছেন। এবং বাংলাদেশের জনগণ যে একটা একটা সাহসী ভূমিকা পালন করে, এইগুলা ওদেরকে বিমোহিত করে। আমি অনেকের সাথে মিটিং এ আমি দেখেছি বাংলাদেশের এই যে জনগণ, এই যে লক্ষ লক্ষ জনগণ গণতন্ত্রের জন্য এবং আমাদের নেত্রীর মুক্তির জন্য, আমাদের নেতার প্রত্যাবর্তনের জন্য যে আন্দোলন করে, এই যে বিএনপির এই যে কর্মকাণ্ডগুলা বাংলাদেশের জনগণ যে করতেছেন, বাংলাদেশের নেতা কর্মীরা যে পালন করেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে যে সমস্ত কর্মসূচি, গণতান্ত্রিক কর্মসূচি গুলা পালিত হচ্ছে, এটা কিন্তু সারা বিশ্বের আপনার গণতান্ত্রিক আন্দোলনের জন্য মডেল হয়ে থাকে। এবং মানে এইগুলা এগুলা কানাডাতে আমরা বিভিন্ন সংস্থার কাছে, বিভিন্ন ব্যক্তির কাছে, বিভিন্ন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইয়ের কাছে এই তথ্যগুলো আমরা পৌঁছে সেই দিতেছি। কারণেই আমরা জানতে চাচ্ছি যে কানাডা সরকারের ভূমিকাটা কি হবে বা কি বর্তমানে এক্স্যাক্টলি। বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন প্রত্যেকটা গণতান্ত্রিক রাষ্ট্র চাচ্ছে। তো আপনি কানাডিয়ান হিসেবে, কানাডিয়ান বাংলাদেশি হিসেবে আপনার কাছ থেকে আমরা আরো ভালো করে জানতে চাই যে তাদের অবস্থানটা কতটা কঠোর হবে। তারা অবস্থান তো স্পষ্ট করে দিয়েছে গত 18 তারিখে ওদের পত্রের মাধ্যমে, যে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে হবে। এটা এটা তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এছাড়া বিকল্প কিছু নাই। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন, এই নির্বাচনের তফসিল ঘোষণার পরেই কিন্তু এই চিঠিটা ইস্যু হয়েছে। তার মানে এরা এই নির্বাচনকে এরা অবাধ এবং সুষ্ঠু মনে করে না, সারা বিশ্ববাসী মনে করে না অবাধ এবং সুষ্ঠু নির্বাচন এইটা। সুতরাং ক্যানাডিয়ান গভর্নমেন্ট, আমরা আপনাকে যেটা বলছি যে ক্যানাডিয়ান সরকারও স্পষ্ট হতে হবে, হওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি যে এইগুলা নিয়ে স্পষ্টভাবে কথা বলতে হবে। যে ক্যানাডিয়ার সাথে আমাদের যে যে সম্পর্কগুলো আছে, এই সম্পর্কগুলোর মধ্যে প্রথম কিন্তু আপনার ওইখানে মানবাধিকার
মানবাধিকার, গণতন্ত্র, আপিল থাকা, মানবাধিকার যাতে ক্ষুণ্ণ না হয়, এই যে গার্মেন্ট শ্রমিকদের উপর অত্যাচার, এগুলো নিয়ে কানাডা কিন্তু সবসময় বরাবরই কথা বলে আসে। কানাডা চায় বাংলাদেশ একটা, বাংলাদেশের তাদের মানুষের তাদের ইচ্ছা মতো একটা সরকার গঠন করে, মানুষ যাতে অবাধ এবং সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারে এবং এই নির্বাচনে যাতে সবাই সর্বদল অংশগ্রহণ করতে পারে, এটার জন্য কানাডা কিন্তু কাজ করে যাচ্ছে। এবং কানাডা আপনারা তো যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ, তো সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে স্যাংশন আরোপ করেছে, কানাডা সে পথে হাঁটছে না কেন, বা তাদের হাঁটার কোনো পরিকল্পনা আছে কিনা? একেবারে যে না, সেটাই করতে হবে তা নয়, কিন্তু ভিন্ন কোনো আদলে এ ধরনের কোনো পদক্ষেপ নেবার সুযোগ আছে কিনা? কানাডা আপনাকে ইতিমধ্যে আমি বলেছিলাম, কানাডা কিন্তু আপনার ওদের সিকিউরিটি যে ব্যাপারটা আছে, এটা আমেরিকার থেকে বাইরে কিছু নাই, এরা একই সাথে চলে। সুতরাং কানাডাতে যখন আপনার আমেরিকানরা যখন আপনার স্যাংশন দেয়, কানাডাতে এটা অটোমেটিক স্যাংশন হয়ে যায়। আপনারা দেখেছেন আমাদের এইখানে একটা বড়, আপনাদের ওইখানে বোধহয় আছে একটা ডিপার্টমেন্টাল স্টোর ওয়ালমার্ট, কানাডিয়ান ওয়ালমার্ট থেকে বাংলাদেশি মুদ্রায় প্রায় $1 মিলিয়ন উপরে এইখানের কাপড়গুলো ওরা উঠিয়ে নিয়েছে। তো আপনার এইগুলা স্যাংশন আপনার বিভিন্নভাবে হতে থাকবে, বিভিন্নভাবে হতে থাকবে, এটা ফিল করবে সবাই। আজকে আমাদের যে এবং সিডার অনেক কার্যকলাপ যেগুলা ডেভেলপমেন্ট এজেন্সি কাজ করতো, এগুলা কিন্তু অনেক কার্যকলাপ এগুলা বন্ধ হয়ে গেছে, ওরা বাংলাদেশে বন্ধ হয়ে গেছে এগুলা। তো এগুলা আমাদের দেশের জন্য ভালো কিছু নিয়ে আসতেছে না। কানাডা কিন্তু সব সময়, কানাডা এবং আমেরিকা সবসময় ওরা পাশাপাশি চলেন। খুবই অল্প, মানে তাদের কন্ট্রাডিকশন হয় মাঝে মধ্যে, ওনাদের ইয়ে হয়, কিন্তু এটা ব্যাপকভাবে হয় না। যেমন ইদানিং যে ধন্যবাদ জনাব চৌধুরী। আমরা জনাব সাইদুর রহমান লিটনের কাছে আসব। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের বিষয়ে ইউরোপিয়ান ইউনিয়ন কথা বলছে, আমরা তাদের বিবৃতি পাচ্ছি, এবং বাংলাদেশে যিনি প্রধান হিসেবে কাজ করছেন ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে, তিনিও কথা বলছেন। এটা পরিষ্কার যে সবাই সুষ্ঠু ও অবাধ নির্বাচন চায়, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের প্রকৃত অবস্থানটা কি? একটা অবাধ নির্বাচন তো সরকার করতে চাচ্ছে না, তারা একতরফা করতে চাচ্ছে। তো সেক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নের ভূমিকাটা কি হবে, কি হওয়া উচিত বলে আপনি মনে করেন, এবং এই বিষয়ে আপনারা কতটুকু ইউরোপিয়ান ইউনিয়নকে কনভিন্স করতে পারবেন বলে আপনি মনে করেন, সেটি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন। আপনি সময় নিতে পারেন। হ্যাঁ, ধন্যবাদ। এটা সময়োপযোগী একটি প্রশ্ন, যেটা আমাদের দেশের জনগণ তাকিয়ে আছেন। আমরা যারা ইউরোপে বা আমেরিকায় বাস করছি, আমাদের প্রবাসীদের উপর অনেকটাই নির্ভরশীল। কারণ আমাদের এই ফ্যাসিবাদী সরকার তার একটি রাষ্ট্রের যে প্রত্যেকটা অঙ্গকে কাজে লাগিয়ে বিরোধী মত যারা পোষণ করছেন তাদেরকে দমন করে রেখেছেন, যেটা হয়তোবা এই মুহূর্তে আমাদের জনগণের পক্ষে সম্ভব হচ্ছে না এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। কারণ একটা রাষ্ট্রের যখন প্রতিটা অঙ্গ সরকারি সরকারের পক্ষে কাজ করেন এবং প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ যখন মানে দলীয়করণ হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে জনগণের কিছু করার থাকে না। সেটা কিন্তু আমরা আজকে প্রবাসী থেকে লক্ষ্য করছি। তো সেই আলোকে আমরা যারা প্রবাসে রাজনীতি করছি, সে আমরা মনে করি এখন আমাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এসছে, যে জনগণের এবং দেশের স্বার্থে কাজ করা। এখন যেহেতু প্রশ্ন করলেন যে ইউরোপের দ্বারা দায়িত্বশীল মানুষ আছেন, তারা কি মনে করেন বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে কিনা? তবে আমরা যতটুকু মনে করি যে কিছুদিন পূর্বেও এই অথরিটি বা কর্তৃপক্ষ সরকারের প্রতি আস্থাশীল ছিলেন যে তারা করতে পারে, কিন্তু এখন তারা সেটা মনে করেন না। এবং তারা মনে করেন বাংলাদেশে এই মুহূর্তে যে বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার পুনরুদ্ধার করার জন্য জনগণের ভোটাধিকারের বিকল্প নেই, এবং এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে সেটা তারা মনে করেন না। কারণ আমরা দীর্ঘ সময় ধরে তাদেরকে বলে আসছি, এবং সেই সেই সুবাদে আমরা অনেক প্রমাণাদি ডকুমেন্ট সাবমিট করেছি, এবং তারা একটি পর্যায়ে মনে করেছে যে এগুলি নিরপেক্ষভাবে ইনভেস্টিগেশন করার, এবং তাদের যে নিরপেক্ষ ইনভেস্টিগেশনে সত্যিকার অর্থে এই সরকারের আসল যে চিত্র সেটা চলে আসছে। এবং আমি মনে করি যে ইউরোপিয়ান ইউনিয়নের যারা দায়িত্বশীল রাজনীতিবিদ, তারা মনে করেন এই মুহূর্তে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের কোনো বিকল্প নাই। হ্যাঁ, কারণ বাংলাদেশে এই জনগণের ভোটে নির্বাচিত না হওয়ার কারণে আজকে বাংলাদেশের এই গণতন্ত্র এবং মানবাধিকার এবং ফ্রিডম অফ স্পিচ এগুলি লঙ্ঘিত হচ্ছে। তো এখন তারা, আমি মনে করি যে
তারা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা আহ, আমি যেটা বলেছিলাম 11-র পরে আমরা যারা প্রবাসে আছি আমরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছি এবং অদ্যবধি পালন করে যাচ্ছি দেশ এবং জনগণের স্বার্থে। তো আমরা আমরা নিরলসভাবে আমরা আমাদের মেধার এবং শ্রমের সর্বোচ্চটা দিয়ে এই ইউরোপিয়ান ইউনিয়নের যারা দায়িত্বশীল রাজনীতিবিদ তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং তারা এখন অনেকটাই নিঃসন্দেহে আপনারা সেটি করছেন, এটা আমরা করে জানি, আসছে। এবং এবং সেজন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। একটা বিষয় আমি এর সাথে যোগ করি, আপনার কথাতে হয়তো সুবিধা হবে, সেটি হচ্ছে যে ইউরোপ তো বাংলাদেশের সবচেয়ে বড় বাজার। তো সেই ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নের দেখভাল করবার দায়িত্ব আছে, এবং জিএসপি ছিল, জিএসপির সুবিধা এখনো আমরা ভোগ করছি, ভবিষ্যতে জিএসপি প্লাসে যাবার একটা বিষয় রয়েছে, যেখানটাতে আপনার শর্ত হিসেবে গুড গভর্নেন্স, ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এগুলো কিন্তু স্পষ্ট করে বলা আছে। সেই জায়গাটা তো সরকার করছে না। তাহলে সেক্ষেত্রে আমরা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কঠোর অবস্থান কেন পাচ্ছি না? আহ, ধন্যবাদ। ধন্যবাদ, এটা একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমি যেটা মনে করি যে জিসপির যে সুবিধাটা, এটা আপনারা জানেন এটা একটা লং প্রসিডিউর। এটা যেটা আমাদের সরকারের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের যে স্বাক্ষর হয়েছে জিসপি সুবিধার ব্যাপারে, সেটা আমি যতটুকু যদি ভুল না করি সেটা 2024-এর লাস্ট পর্যন্ত হয়েছে এবং এটা রিনিউয়েবল হবে, যেটা তারা এটা দু হাজার গত কিছুদিন উনত্রিশে আগে জিএসপি প্লাসে যাবে, দু হাজার যাবে। হ্যাঁ, উনত্রিশে জিএসপি প্লাসে যাবে। এখন জি জি, এভরিথিং যেটা বাট আর্মস সেটা চলছে। জি আপনারা আপনারা হয়তোবা জেনে থাকবেন যে কিছুদিন পূর্বে এই ফ্যাসিবাদী সরকার প্রধান শেখ হাসিনা আমাদের বেলজিয়ামে আসছিলেন মূলত এজিএসপি সুবিধা নিয়ে আলোচনা করার জন্য। তারা যদিও একটি একটি ডকুমেন্টসে সিগনেচার করে গিয়েছেন যে তারা গণতন্ত্র, হিউম্যান রাইট এবং গুড গভর্নেন্স এর উন্নতি করবেন। হ্যাঁ, কিন্তু আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের যারা দায়িত্বশীল ইউনিট আছেন তারা মনে করেন না যে বাংলাদেশ পূর্বে যে কথা দিয়েছিলেন যে তারা গণতন্ত্র, ফ্রিডম অফ স্পিচ, হিউম্যান রাইটস এবং গুড গভর্নেন্স কে ডেভেলপ করবেন, সেই ক্ষেত্রে তারা সেরকম ভূমিকা পালন করেননি। তা আমরা মনে করি না আগামীতে এই জিএসপি সুবিধা প্লাস এই সরকার বুক করবে। তো এখন যেটা আমি মনে করি যে আহ, আস্তে আস্তে ইউরোপিয়ান ইউনিয়ন তারা যদিও আমেরিকার মতো স্যাংশনে যাবেন না, তারা প্রত্যক্ষ ভূমিকা যাবেন না, ঠিক কারণ এই আপনারা বিষয়ে জানেন এই আপনার কাছ থেকে জানতে চাই। আপনি গুরুত্বপূর্ণ একটা বিষয় বলছেন যে যুক্তরাষ্ট্রের পথে তারা হয়তো যাবেন না। যুক্তরাষ্ট্রের পথে যদি তারা না যান, সেক্ষেত্রে তাদের কঠোর যে অবস্থানটা প্রত্যাশা করা হচ্ছে, সেটা কিভাবে? অন্তরালে কি অন্য কিছু আছে? যে অবশ্যই এখানে যেটা হচ্ছে যে আপনারা জানেন যে এই গ্লোবাল যে রাজনৈতিক জগতে আহ, আহ, ইউরোপের যে ওয়েস্টার্ন ইউরোপ আছেন তারা এশিয়া বা সাউথ এশিয়ার ব্যাপারে আধিপত্য মানে বিস্তার করার ক্ষেত্রে তারা সেরকম ভাবে মনোনিবেশ করেননি, এখনো করবেন না, কারণ তাদের মনোনিবেশ মূলত আফ্রিকান দেশগুলোকে নিয়ে। আর এখানে যেটা হচ্ছে যে আমরা জানি যে মানে প্রত্যেকটা দেশই তাদের স্বার্থ নিয়ে রাজনীতি করেন। এটা মানে বলার বাকি রাখে না যে ইউরোপিয়ান রাষ্ট্রগুলো, ওয়েস্টার্ন রাষ্ট্রগুলোর বাংলাদেশের সাথে একটি স্বার্থ আছে, সেটা বাণিজ্য স্বার্থ। তো এখন আমি যেটা মনে করি আর কি যে বর্তমানে বাংলাদেশের এই যে ফ্যাসিবাদী সরকার যেভাবে আপনার কি বলে আপনার আহ, মানে অর্থনীতির যে অবস্থা দাঁড়িয়েছে এখন, এই ক্ষেত্রে এই সরকার যদি কন্টিনিউ করে তাহলে এই যে অর্থনীতির যে দুরবস্থা, সেই অবস্থায় এই ইউরোপিয়ান রাষ্ট্রগুলোর যে স্বার্থ রক্ষা হবে সেটা আমি মনে করি তারা মনে করেন না। এই ক্ষেত্রে সরকারের পরিবর্তন ছাড়া সেই যে স্বার্থ, সেই স্বার্থ রক্ষা হবে না। এতদিন হয়তোবা এই ইউরোপিয়ান রাষ্ট্রগুলো মনে করেছে যে এই সরকারের দ্বারা তাদের স্বার্থ রক্ষা হচ্ছে, কিন্তু আগামীতে যে এই সরকার দ্বারা তাদের স্বার্থ রক্ষা হবে সেটা তারা এখন তাদের উপর আত্মবিশ্বাসী নন। যে কারণে তারা মনে করেন যে জনগণের ভোটে নির্বাচিত সরকার যদি বাংলাদেশের সরকার ভূমিকা পালন করে, সেই ক্ষেত্রে হয়তোবা তাদের যে স্বার্থের ব্যাপারগুলো সেই স্বার্থগুলো সুরক্ষিত হবে। যে কারণে আমি মনে করি এখন সময় আসছে ইউরোপিয়ান ওয়েস্টার্ন রাষ্ট্রগুলো থেকে যে আমেরিকার মতো স্যাংশন তারা যাবেন না, কিন্তু বাণিজ্য অবরোধ সেই ক্ষেত্রে তারা হাঁটবেন। তাদের যে আপনি যেটা বলেছেন যে ইউরোপিয়ান রাষ্ট্রগুলোর একটি বিশাল মার্কেট আমাদের বাংলাদেশে,
সেই ক্ষেত্রে তারা যদি অর্থনৈতিকভাবে যে বাণিজ্য সুবিধাগুলো বা বাণিজ্য যে অর্ডারগুলো তাদের বাংলাদেশে দেওয়া হয় সেগুলো যদি কমে নিয়ে আসে, সেই ক্ষেত্রে সরকার অনেকটাই নমনীয় হতে বাধ্য হবে। তো ইউরোপিয়ান রাষ্ট্রগুলো বা ওয়েস্টার্ন ইউরোপ তারা হয়তো বা স্যাংশনের মতো আমেরিকার মতো স্যাংশনে যাবেন না, কিন্তু জি, বাণিজ্য অবরোধ আপনার সেটা তারা বক্তব্য করবেন। একেবারেই পরিষ্কার জনাব লিটন। আপনি অন্তরালের একটা তথ্য দিয়ে দিয়েছেন যে বাণিজ্য নিষেধাজ্ঞার বিষয়ে হয়তো ইউরোপিয়ান ইউনিয়ন চিন্তা করছে, এবং সেটা যদি সরকার এভাবে করতে থাকে সেটা প্রয়োগ হতে পারে। আমি জনাব চৌধুরীর কাছে ফিরে আসবো। আমরা কানাডাকে একটা অন্যতম ভিন্ন চোখে দেখি, সেটা হচ্ছে যে বাংলাদেশের আওয়ামী লীগের যে দুর্নীতিবাজ রাজনীতিবিদ এবং সরকারের যে সমস্ত পুলিশ এবং আমলা যারা দেশটাকে লুটপাট করছে, তারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে কানাডায় এবং সেখানে বেগম পাড়া তৈরি করেছে। তো এদের বিষয়ে কানাডিয়ান সরকারের অবস্থানটা কি? আমরা কিন্তু আপনার কাছ থেকে একেবারে খোলাসা করে জানতে চাই, জনগণের স্বার্থে। আমাদের মানুষ যাদের টাকা চুরি করে নিয়ে গেছে ওখানটাতে, তাদের বিষয়ে কানাডিয়ান সরকারের অবস্থান কি? আর আপনারাই বা এই সমস্ত দুর্নীতিবাজ বদমাশদের বিরুদ্ধে আপনাদেরই বা কি ধরনের পদক্ষেপ নেয়ার আছে, সেটি আপনি আমাদেরকে একটু বলবেন। আমি এর আগে সাইদুল ভাইয়ের কথার কিছু আমি করতেছি, যে এই যে সাইদুল ভাই কিন্তু অত্যন্ত সুন্দরভাবে কথাগুলা স্পষ্ট করেছেন, যে মানে আপনার এই যে লবিং গুলা, এই যে আমাদের এই লবিং এর বিরুদ্ধে এই অবৈধ সরকার হাজার হাজার মিলিয়ন ডলার কিন্তু খরচ করে। আপনার মনে করেন না যে আমরা মানে ওরা বসে আছে, ওদের এমবেসি গুলা, এম্বাসেডার থেকে শুরু করে ওরা বিভিন্ন জায়গায় যে কি পরিমাণ ফান্ডিং করে, এই উত্তাপ আমরা আমরা পাই, বুঝছেন? এরা এই যে আপনি বললেন যে বেগম পাড়ার টাকা থেকে শুরু করে অবৈধভাবে টাকাগুলা নিয়ে আসতেছে। এখন এই যে বিভিন্ন সময় কিন্তু এরা গত দীর্ঘ 10-15 বছর কিন্তু এইগুলার উপরেই ছিল, কিন্তু এখন বিশেষ করে কানাডা এবং ইউএস এর গভর্নমেন্ট এইগুলা বুঝে গেছে যে এদের কার্যকলাপ, এরা যে বাংলাদেশ থেকে লুণ্ঠন করে টাকা নিয়ে চলে আসতেছে, আর একদম বুঝবে না সবসময়। এরা চাইছিল যে আপনার এদের আহ, অনেক সময় বিভিন্ন সময় আপনার বিশেষ করে আমেরিকা, কানাডা কিংবা উন্নত বিশ্ব চায় যে তাদের যে স্বার্থটা, এই স্বার্থটা ঠিক মতো হচ্ছে কিনা। তাদের একটা অন্যতম স্বার্থ ছিল যে এখানে কম দামে এনে কাপড় চোপড় বিক্রি করা। তো এইটা বাংলাদেশে তৈরি করার জন্য ওরা কিন্তু রেডি, মানে একটা ইনস্টিটিউশনালি ওইটা ওরা দাঁড় করে দিয়েছিল। তো সুতরাং এই যে এরা চায় না, এই যে বিগত দিনে ওরা চায় না এই যে এদের এই কাজে কোনো অসুবিধা হোক। সুতরাং এই যে কাপড় চোপড়ের বাজারটা, আপনি যেটা 20 বছর আগে যে কাপড় $10 ছিল, এখনো কিন্তু এইটা এই পরিমাণে আছে, বিকজ বাংলাদেশ থেকে কম দামে এই কাপড়গুলা সেলাই করে আসতেছে, এই ম্যানুফ্যাকচার হয়ে আসতেছে। এইগুলার জন্য এরা বাংলাদেশকে অনেক কিছু ওরা ওভারকাম করছে। কিন্তু ইদানিং কিন্তু এরা এরা কিন্তু ওই যে বিভিন্ন সময় এগুলা চেঞ্জ করে। তো এখন এরা মরিশাস থেকে শুরু করে কম্বোচিয়া, ভিয়েতনাম, এই জায়গাতে ওদের ইন্ডাস্ট্রি গুলা দাঁড় করে নিছে। এখন এরা বলতেছে যে ইন্ডো প্যাসিফিক যে লাইনটা আছে, ইন্ডো প্যাসিফিক লাইনে বাংলাদেশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্টেন্ট কি জন্য? আমেরিকার জন্য ইন্ডো প্যাসিফিক ওদের ডিফেন্স যেটা আছে, এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদের এগুলা বিভিন্ন সময় ওনারা বলে থাকেন, পরে এক সময় এগুলা নিয়ে আলাপ করবো। তো যেটা হলো আপনার, আপনি যেটা বলতেছেন যে কথা হচ্ছে কানাডা যে থেকে বেগম পাড়া উচ্ছেদ হবে কিনা সেই বিষয়ে বেগম জনগণ জানতে চায়। বেগমপাড়া উচ্ছেদ, বেগমপাড়ায় শুনেন, প্রত্যেকটা ক্যাপিটালিস্ট দেশের আপনার ওদের ক্যাপিটালটা যে কোনো দেখাতে নিয়ে আসার জন্য তখন কিন্তু ওরা চোখ খুলে দেখে না, বুঝছেন? এগুলা শুধু কানাডাতে না, মানে প্রত্যেকটা ক্যাপিটালিস্টে আপনি দেশে দেখবেন এদের স্বার্থটা এরা সবার উপরে দেখে। বেগমপাড়া তো আমাদের ব্যাপার, তাই না? আমাদের টাকা নিয়ে আসতেছে, আমাদের ইয়ে করতেছে, এইগুলা অনেক ভাবে জানানো হইতেছে, কিন্তু এখানে তো আইনের শাসনে চলে, বুঝছেন? এখানে আপনি হঠাৎ করে পুলিশকে আপনি এইটাতে ইয়ে হবেন না। এটা এটা হলো আপনার ট্যাক্সের ব্যাপার, ট্যাক্সের ইয়েরা ধরতেছে, এদেরকে জবাবদিহি নিয়ে আসতেছে, আপনি এই টাকা কোথায় পাইছেন। অনেকের টাকা সিজ হইতেছে, এই অনেক কিন্তু বিষয়টাই শুনতে চাচ্ছি জনাব চৌধুরী। আমাদের যারা অডিয়েন্স তারা এটাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছে যে কানাডা সরকার কি কি ব্যবস্থা গ্রহণ করছে, কারণ আপনি হাজার হাজার কোটি টাকা একটা তৃতীয় বিশ্বের দেশ থেকে লুটপাট করে নিয়ে এখানে জমা করলেন, আপনি বাড়ি গাড়ি করলেন, আপনি সুখে থাকলেন, ওখানকার গণতন্ত্র শেষ হয়ে যাচ্ছে। আবার অ্যাট দি সেম টাইম কানাডা কিন্তু গণতন্ত্রের পক্ষে কথা বলছে, সারা পৃথিবীতে তারা গণতন্ত্র সমুন্নত দেখতে চায়। তো সেক্ষেত্রে আপনার কাছ থেকে আমরা আরো স্পেসিফিক্যালি শুনতে চাইবো যে তাদের ভূমিকাটা কি। একদম
মানে এইটা আপনার, যেহেতু আপনার একদম স্পেসিফিক্যালি তো আমার জানারও সুযোগ নাই, বুঝছেন? একদম স্পেসিফিক্যালি আমি কিছু বলার মতো আমি অথরিটিও না। এটা আপনি একদম স্পেসিফিক্যালি আপনি জানতে হলে কানাডিয়ান রেভিনিউ এজেন্সিকে নিয়ে আসতে হবে, কানাডিয়ান আরসিএমপি কে, রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশকে নিয়ে আসতে হবে, কানাডিয়ান এই যে আপনার ফরেন অ্যাফেয়ার্স কে নিয়ে আসতে হবে। আমি তো এগুলার কিছুই না। না, সুতরাং যতটুকু আমার আপনি কাছে জানেন যে স্পেসিফিক যে না, ব্যবস্থাটা আপনি সরকারের আপনি আমার কাছে সরকারের স্পেসিফিক, আপনি অবস্থানটা আপনি সরকারের আমার কাছে স্পেসিফিক, কিংবা আমি সরকার সরকার পরিচালনাও করি না, বুঝছেন? এগুলো আপনাকে বুঝতে হবে প্রশ্নগুলা করার পরিপ্রেক্ষিতে। এগুলো তো আমরা এইগুলার কাছে তো আমরা নাই। আমরা 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 যেটা আমরা জানা না লবিং করি, থাকলে আমরা লবিং করি, আমরা ঘটনাগুলা সরকারকে জানায় দিই, যে সরকারকে আমরা জানায় দিই যে এই যে বাড়িগুলা কিনতেছেন, এইগুলা কিভাবে টাকাগুলো আসলো। আমরা 20 বছর 25 বছর পরে একটা বাড়ির 15% ডাউন পেমেন্ট দেই, 20% ডাউন পেমেন্ট দেই, দিয়ে আমরা আপনার বাড়িটা আমরা কিনি, আমরা ব্যাংকের লোন নেই, বিভিন্ন সংস্থা থেকে লোন নিয়ে বাড়িগুলা কিনি। কিন্তু ওরা একসাথে অ্যাবসলিউটলি আইসা $5 মিলিয়ন ইয়েটা নিল, আপনারা এগুলা জিজ্ঞেস করেন না? আপনারা এগুলা জিজ্ঞেস করা উচিত। আমরা এগুলা ব্যাপার হলো, এদের তো বিভিন্ন সংস্থা জড়িত, বুঝছেন? একটা সংস্থার কাছে এই কাজে আপনি পাবেন না। কিন্তু বিভিন্ন সংস্থা, তথ্যগুলো যাচ্ছে তাদের কাছে। তথ্যগুলা আমরা আমাদের সাধ্যমতো আমরা পৌঁছে দিচ্ছি, এবং এই তথ্যগুলা যে আমরা কিভাবে আমরা জানবো, বুঝছেন? আমাদের তো এগুলা যদি আপনার দেশের থেকে আমাদেরকে সরাসরি জানানো হইতো যে এই লোক যাইতেছে এত টাকা নিয়ে, জনাব চৌধুরী, এই আমরা লোক। আমরা আমরা ওই জায়গাতে না, আমরা যেটা আপনি যেটি বলেছেন সেটির সাথে আমরা একমত যে আপনারা তথ্যগুলো সরকারের বিভিন্ন সংস্থায় জানাচ্ছেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে। কারণ একটা দেশের গণতন্ত্র ধ্বংস করে যারা আমরা পুলিশ, রাজনীতিবিদ, সরকারকে যারা সহযোগিতা করছে, তারা অন্য দেশে গিয়ে তাদের ঘাঁটি গাড়ছে, তাহলে তাদের জীবনটা তো নিশ্চয়ই কানাডাতে অত নিরাপদ নয়। যেহেতু তথ্যগুলো সরকারের কাছে যাচ্ছে, সরকার নিশ্চয়ই এই বিষয়ে অনুসন্ধান শুরু করবে বা করছে। এইখানে একটা জিনিস আমাদের মানে ইয়ে করতে হবে, এইখানে আইনের শাসন চলে। এই যে আইনের অনেক ফাঁকফোকর আছে, আপনি নিজে একজন আইনজীবী, আপনি এগুলা জানেন ভালোভাবে। যেমন একটা ইনজাংশন আপনার করে ফেললো, কোর্টের একটা স্টেটাস অর্ডার নিয়ে আসলো যে আপনি এইটা নিয়ে এখন আপাতত এইটা নিয়ে কথা হবে না, তখন আপনি কি করবেন? যেমন আমাদের একটা কথা আমরা বলি, 34-এ আপনি জানেন, ওই যে আপনি আসছিলেন যে কানাডাতে বিএনপি কে সন্ত্রাসী দল বলছিল, জি 34-এ। 34-এ নিয়ে আমরা স্ট্যাটাস কো আমরা আনতে চাইছিলাম যে এইটা একটা, তাহলে আর জীবনে কানাডিয়ান সরকার এটা বলতে পারত, কিন্তু এটা আমরা আনতে পারি নাই, আমাদের ওই ধরনের ফিনান্সিয়াল এবিলিটি ছিল না, এর জন্য আমরা পারি নাই। আমরা একটা দুটা ওই আমরা বিষয়ে আমরা রায় আছে। পরবর্তীতে আলোচনা করব অন্য কোনো একটা দিন। না, আমি আপনাকে 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 জাস্ট আমি ইয়েটা, আপনি আইনের ইয়েগুলো আপনাকে বলতেছি, যে আমরা বললাম যে আমরা সবকিছুতে দিছি, সব ইয়ে করছি, এগুলো অসত্য হবে। অসত্য জাতির সাথে বলা ঠিক জনাব হবে না। চৌধুরী, আমরা আপনার বক্তব্য একেবারে পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। একটা বিষয় আমাদের জনগণ জানতে চায়, তাদের অর্থ লুট করে যারা বাইরে যাচ্ছে, এই প্রশ্নটা আমি জনাব লিটনের কাছেও নিয়ে আসব, যে তারা বিদেশে সুখে থাকবে, শান্তিতে থাকবে, বাংলাদেশের মানুষের কষ্টার্জিত অর্থ লুটপাট করে, সেটা নিশ্চয় হবার কথা না। সেই বিষয়ে আমরা বিভিন্ন পত্র পত্রিকায় পেয়েছি যে কানাডা সরকারও বিভিন্নভাবে অনুসন্ধান হয়তো করছে। সেই বিষয়টা আমরা আপনার কাছ থেকেও শুনলাম, যে তারাও যে একেবারে সুখে আছে, তবে নিরাপদ আমরা আছে কখন তা না। করতে পারবো জানেন? এটা যখন একটা সঠিক গণতান্ত্রিক সরকার আসবে, সরকার তো সরকার যখন আসবে, এখন তো গভর্নমেন্ট এদেরকে শেল্টার দিতেছে। জি জনাব বাংলাদেশ চৌধুরী, আপনার সরকার, বক্তব্য পরিষ্কার, যে আমরা আমরা বুঝতে পারছি। বাংলাদেশ সরকার এদেরকে শেল্টার জি দিতেছে। জনাব চৌধুরী, বাংলাদেশ, আমরা আমরা এই বিষয়ে আপনার কাছ থেকে যা জেনেছি, আশা করি যে আমাদের দর্শকরা সেটা থেকে উপকৃত হবেন, যে তাদের টাকা লুটপাট সুতরাং করে সরকার যারা বাইরে পরিবর্তন গেছে। করতে হবে এই সমস্ত সুষ্ঠু বিচারের জন্য। এই যে টাকা চোর যারা যারা লুণ্ঠনকারী, লুণ্ঠনকারীদের বিরুদ্ধে দেশবাসী যেইভাবে দাঁড়াইছেন, আমরা ওইভাবে দাঁড়াইছি, কিন্তু এইটা আমাদের এনাফ না। আমাদের এই যে ফেসিবাদ, এই যে হাসিনা সরকার, লুণ্ঠনকারী সরকার, খুনি সরকারকে যতদিন পর্যন্ত আমরা সরাতে পারবো জি না, জনাব চৌধুরী, ততদিন আপনার পর্যন্ত আপনার আপনার বক্তব্য এইগুলা পরিষ্কার। সুষ্ঠুভাবে জি, আমরা আমি ফিরে চলে নিতে যাচ্ছি পারবো না। জনাব লিটনের কাছে একই প্রশ্ন নিয়ে, যে হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করেছে, দেশের বাইরে পাচার করেছে, তারা আপনার কানাডাতে বেগম পাড়া করছে, যুক্তরাষ্ট্রে স্থায়ী হচ্ছে, যুক্তরাজ্যে স্থায়ী হচ্ছে, কিংবা ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশে। আপনি কি মনে করেন যে তারা এসব দেশে এসে কোনো ধরনের কোনো প্রশ্নের সম্মুখীন হবে না? কিংবা আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন যে কারণে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো এ সমস্ত দুর্নীতিবাজদেরকে ধরবার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে? কারণ আমরা কিছু শুনতে চাই ধন্যবাদ। যে দুর্নীতিবাজরা কোথাও গিয়ে শান্তিতে থাকবে, সেটা আমাদের জনগণ শুনতে চায় না। এই জি বিষয়ে জি, ঠিক আপনাদের অবস্থানটা একটু পরিষ্কার করবেন। ধন্যবাদ।
খুব সুন্দর একটি প্রশ্ন। তো আমি যতটুকু মনে করি আমাদের ফয়সাল ভাই তার বক্তব্যের শেষ পর্বে এসে মোটামুটি ভাবে বলার চেষ্টা করেছেন, সেটাই বাস্তবতা। যে যারা বর্তমানে মনে করেন হাজার হাজার কোটি টাকা দেশের জনগণের টাকা লুণ্ঠিত করে প্রবাসে আভিজাত্যের সাথে সম্মানের সাথে চলাফেরা করছেন, সেটা সাময়িক এবং ক্ষণস্থায়ী। কারণ যারা আপনার দুর্নীতিবাজ তারা আজ হোক কাল হোক সেটা প্রমাণিত হবে। এখন যেহেতু সরকার তাদেরকে শেল্টার দিচ্ছেন, নিরাপত্তা দিচ্ছেন, এবং তাদের আয়ের নিয়ে যদি কোনো প্রশ্ন হয় সেক্ষেত্রে সরকার হয়তোবা তাদের পক্ষ নিয়ে কথা বলবেন। সেক্ষেত্রে আমরা তাদেরকে প্রমাণ করতে পারবো না তারা রাষ্ট্রের মানে লুণ্ঠন করে দুর্নীতির মাধ্যমে টাকা নিয়ে আসছে, সেটা হয়তোবা আমাদের পক্ষে এই মুহূর্তে সেটা প্রমাণ করা সক্ষম হবে না। তবে আমাদের আমরা যারা প্রবাসে আছি আমরা সেগুলোকে মনিটরিং করছি, কে কি করছে। আমি আমার মানে যুক্তির পক্ষে আমি বলবো, আপনারা জানেন যে ডক্টর হাসান মাহমুদ আমাদের বেলজিয়ামের নাগরিক। হ্যাঁ, তো সে আপনারা লক্ষ্য করে থাকবেন যে প্রতি মাসে একবার করে বেলজিয়ামে আসেন। এখন প্রশ্ন হচ্ছে যে কেন আসেন? হ্যাঁ, অনেকে হয়তো বলবেন যে তার হয়তোবা সরকারি কোনো কাজ আছে বলেই সে বেলজিয়ামে আসেন, কিন্তু আমরা নিরপেক্ষভাবে চোখ রাখার চেষ্টা করেছি এবং দেখেছি যে সে এখানে মূলত 1 মাস পর তার কাছে যেই টাকাটা আপনার অর্জিত হয় সেটা এখানে রেখে যান। হ্যাঁ, কোথায় রেখে যান, কার কাছে রেখে যান, সমস্ত কিছুই আমাদের নখদর্পণে আছে। সময় মতো আমরা এগুলিকে উপস্থাপন করব। এবং আমরা মনে করি যেটা ফয়সাল ভাই বলে যাওয়ার চেষ্টা করেছেন, একটা গণতান্ত্রিক সরকার যখন ক্ষমতায় আসবেন সেই সেই সরকারই পারেন জনগণের যে গচ্ছিত টাকা যারা লুণ্ঠন করে নিয়েছে সেগুলোকে ফিরে আনার। সেই ক্ষেত্রে সরকার যখন এক্ষেত্রে টাকাগুলো ফিরে আনার ক্ষেত্রে একটি ভূমিকা বা পদক্ষেপ নিবেন, তখন আমরা যারা এগুলোকে মনিটরিং করে রেখেছি আমরা সরকারকে সাহায্য করতে পারবো। এবং আমরা আশাবাদী যারা এই কাজ করে আজকে মনে করেন যে তাদেরকে তারা ধরাছোঁয়ার বাইরে, আমি মনে করি যে না, তারা ধরাছোঁয়ার বাইরে নয়। কারণ বাংলাদেশ একটি মানে গরিব রাষ্ট্র। বাংলাদেশের জনগণ রক্তে কষ্টের ট্যাক্সের এই টাকাগুলো এই সমস্ত গুটি কয়েক সুবিধাবাদী মানুষ বুক করবে, সেটা আমি মনে করি গণতন্ত্রকামী একটি রাষ্ট্র প্রধান সেটা মনে করতে পারেন না। গণতন্ত্রকামী রাষ্ট্র যখন সরকার ক্ষমতায় আসবেন জি, তার জনাব তখন নৈতিক জনাব এবং সাইদুর পবিত্র রহমান লিটন, দায়িত্ব হবে। আপনার আপনার তথ্যগুলো আমরা বুঝেছি। তার মানে হচ্ছে আপনার চোখ কান খোলা রাখছেন, কোন জি দুর্নীতিবাজ এখানে তাদের টাকা নিয়ে আমি আসছে কিন্তু আমি সেটা লিটন আপনারা ভাই জানছেন না। জি, আমি আপনার কাছে লিটন ভাই আসবো। লিটন ভাই জি, সাথে আপনার কাছে একটু আমি আসবো। শেয়ার করি, ঠিক আছে, ইয়ে জি, আপনি শেয়ার শেয়ার করেন। করি। এই যে আমাদের আমাদের যে হাই কমিশন গুলো এখন আছে বুঝছেন, এই হাই কমিশনের কিছু ইমিউনিটি আছে বুঝছেন, টাকা নিয়ে আসতে পারে। এই যে হাই কমিশনের প্রত্যেকটা ওয়েস্টার্ন দেশে আছে বুঝছেন, এই সমস্ত কিছু দুর্নীতির সাথে জড়িত। এটা আপনারা জানেন ইয়েস কিনা আমি জানি না। এই যে টাকাগুলা ওরা হাই কমিশনের চ্যানেলে নিয়ে আসে। এই যে হাসিনার ছেলে যে জয়ের টাকাগুলা কিভাবে আনছে, তো $62 বিলিয়ন কিভাবে নিয়ে আসছে চিন্তা করেন আপনি। এটা তো মানি লন্ডারিং এর ব্যাপার না, রাষ্ট্রীয়ভাবে মানি লন্ডারিং করতেছে এবং সমস্ত হাই কমিশনের এই চ্যানেলটা কলাপস করে দিছে, দুর্নীতিতে ভরে দিছে। মানে এই সরকার বিদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশের মানে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। না, সেটা আমরা একটা জানি হাই জনাব চৌধুরী, আমাদের প্রশ্নটা ঠিক সেই জায়গায় না। আপনারা দুজনেই উত্তর দিয়েছেন এবং দিবার চেষ্টা করেছেন যে দুর্নীতিবাজ যারা আসছে বিদেশে তারাও শান্তিতে থাকতে পারবে না। না, ওইটা তো মূল থাকবে না, কথাটা তো আপনারা অবশ্যই এটা থাকবে বলতে না। চাচ্ছেন, যে এটাই তো এই আপনারা যে বলতে আপনার চান। চ্যানেলটা বুঝছেন, এই যে চ্যানেল যেটা বুঝছেন, এই যে ইউমিনিটি করতেছে, এইটা তো রাষ্ট্রীয়ভাবে যখন আসবে একটা জনগণের সরকার আসবে, যেটা আমরা বলতে চেষ্টা আপনারা তো করতেছি। চোখ কান খোলা রাখছেন, আপনাদের কাছে তো ডেফিনেটলি তথ্যগুলো চোখ কান আছে। মানে এইটা, এই যে আপনার যে হাই কমিশন গুলা দুর্নীতি মানে ওই যে চ্যানেলটা ইউজ করতেছে, এইটা এইটা তো আপনার একটা সরকার চেঞ্জ না হলে আপনি এটা বিয়ে করতে, কিন্তু জি, আমরা জনাব জানি চৌধুরী, এটা। সেটাতে আমরা আসবো। চেঞ্জের বিষয় তো অবশ্যই হবে এবং সেটা যথাসময়ে সেগুলোর বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে যে আপনারা চোখ কান খোলা রাখছেন, তথ্য উপাত্তগুলো নিচ্ছেন এবং আপনাদেরও বিভিন্ন চ্যানেলে আপনারা যে হাই কমিশন বা এম্বাসি জড়িত আছে এগুলোর সাথে, সেটাও কিন্তু আপনারা আমাদেরকে জানাচ্ছেন। আমরা এই তথ্যগুলো আমাদের জনগণকে দিতে চাই যে এই দুর্নীতিবাজ লুটেরারা কেউ কিন্তু শান্তিতে থাকতে পারবে না বিদেশের মাটিতে কোথাও। এবং আমার বিশ্বাস জনাব লিটনের কথা থেকেও আমরা বুঝেছি যে তারা ক্যানাডাতে মাত্র, জি জি, একটা ক্যানাডাতে সেকেন্ড। অলরেডি একটা গ্রুপ অফ পিপুল আছেন
মানে যারা জি। আপনার মতো আমার মতো যারা চিন্তা করেন বাংলাদেশ থেকে এই যে লুণ্ঠনকারী আইসা এখানে দামি দামি গাড়িতে চলতেছে, বাড়িতে চড়তেছে, তো এগুলা সেই তো সব কথাটাই তো আমরা মানে শুনতে চাচ্ছি জনাব চৌধুরী। সবটা মানে এইগুলার বিরুদ্ধে কিন্তু একটা কাজ হইতেছে। আপনার এখানে আপনার ডেমনস্ট্রেশনও হচ্ছে, এখানে বিভিন্ন জায়গাতে যাওয়া হচ্ছে। এরা কিন্তু সুখে নাই, এরা ভয়ে পালায় আছে। আগে যেইভাবে ঘুরতো, রাস্তাঘাটে হাঁটতো, এগুলা কিন্তু এখন বন্ধ জি, হয়ে গেছে। আর এখন আপনাকে দিয়ে আমি শেষ প্রশ্ন দুটো করব, আপনাকে এবং জনাব লিটনকে। আপনাকে রেখেই জিজ্ঞেস করছি যে আপনি কেন মনে করেন চলমান যে আন্দোলন, জনাব তারেক রহমানের ডাকে আন্দোলন চলছে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যেটা তত্ত্বাবধায়ক সরকার কিংবা নিরপেক্ষ সরকারের অধীনে আমরা একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব, সেই লক্ষ্যে আপনি কেন মনে করেন যে এই আন্দোলনটা সফল হবে? আর সরকার যদি একতরফা একটা নির্বাচন করেই ফেলে জানুয়ারিতে, তাহলে আন্দোলনের পরিণতি কি হবে জনাব চৌধুরী? বাংলাদেশের ইতিহাস সারা পৃথিবীর ইতিহাস থেকে ভিন্ন নয়। গণতান্ত্রিক আন্দোলন, জনগণের আন্দোলন কখনো পৃথিবীর কোথাও ভিতা যায় নাই। হ্যাঁ, কষ্টকর হয়েছে। ফ্যাসিস্টরা, ফ্যাসিস্ট এবং ডিক্টেটরের মধ্যে চেঞ্জ আছে। ফ্যাসিস্টরা হলো ওদের একটা দল থাকে, ওদের জনগণের কিছু সাপোর্ট থাকে, ওদের প্রশাসন থাকে, ওদের সমস্ত যন্ত্র ওরা ফ্যাসিস্টিজমের মাধ্যমে ওরা প্রয়োগ করে। সুতরাং এই ফ্যাসিস্টদের পতন হয় নাই এটা কিন্তু নাই। হিটলার থেকে শুরু করে সবার কিন্তু পতন হয়েছে। এবং আমরা, আমাদের অঞ্চলের লোকরা জাতিগত ভাবে আমরা কিন্তু প্রতিবাদী। আপনি দেখবেন ভারতের অনেক জায়গায় কিন্তু প্রতিবাদ নাই। ভারতের যে সমস্ত জাতিগুলো আছে, অনেক জাতি আছে, কিন্তু দেখবেন কোনো প্রতিবাদ হইতেছে না। কিন্তু আমাদের অঞ্চলের এইগুলা, আমাদের সাথে যারা, যেমন আসাম, মেঘালয়, ত্রিপুরা, এই যে সেভেন সিস্টার সহ শুরু করে, এরা কিন্তু সব সময় একটা প্রতিবাদে থাকে। কেন কেন এই অঞ্চলের লোকরা কিন্তু প্রতিবাদী। আপনার, আপনি দেখেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের ঘটনা আপনি দেখেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যখন দেশের মধ্যে আপনার সন্ত্রাস, তারপরে দুর্নীতি, হত্যা, গুম, রাহাজানি শুরু হইলো, নির্বাচনের নামে কলঙ্কিত হইলো, তখন থেকেই কিন্তু আন্দোলন হয়েছে। এত বড় মহান এক ব্যক্তি, উনি শাসন করছেন, একদলীয় শাসন ব্যবস্থা করছেন, কিন্তু জনগণ কিন্তু এটা থেকে সরে দাঁড়ায় নাই। আন্দোলন সংগ্রামে উনারা ছিল, প্রত্যেকটা এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে। এবং এখন বাংলাদেশের জনগণকে আমি বারবার আমি শ্রদ্ধা জানাই। এই যে তাদের সাহস, তাদের দৃঢ়তা, তাদের একগ্রচিত্তে যে গণতন্ত্রের জন্য লড়াই করা, একটা সুখী সমৃদ্ধিশালী সমাজ গড়ে তোলা, তারেক রহমানের সাহেবের নেতৃত্বে যেটা ধাক এসছে, এটা সাড়া দিয়ে ঢাকা সহ সারা পৃথিবী, সারা বাংলাদেশের লোকজন আন্দোলনের সাথে জড়িত। এখন আন্দোলন সবসময় যে একই গতিতে হতে হবে এটা না। আন্দোলনের স্ট্র্যাটেজি আছে, আন্দোলন চেঞ্জ হতে পারে, কিন্তু আন্দোলনের অভিষ্ট লক্ষ্যে আমরা কি পৌঁছেছি? আমরা অভিষ্ট লক্ষ্যে আমরা যাচ্ছি। আন্দোলনের স্ট্র্যাটেজি গুলো আপনি দেখতেছেন, হয়তো আপনারা স্ট্র্যাটেজির সাথে জড়িত, আপনারা হয়তো জানেন, কিন্তু আমি এজ এ জনগণ, বাংলাদেশের একজন জনগণ কিংবা বাইরের একজন জনগণ হিসাবে আমি সবকিছু দেখতে পারবো না। কিন্তু বাংলাদেশের জনগণকে যেটা আমরা এশিওর করতে চাই, যে আন্দোলন কখনো ভিতা যাবে না। এবং আপনারা মনে রাখেন যে আমরা আপনাদের যে ভাইরা যারা বাইরে আছে, আমরা আপনার চোখ কান খোলা রেখে আমরা সমস্ত কিছু কিন্তু আমরা এগুলা সারা বিশ্ববাসীর কাছে আমরা নিয়ে যেতেছি। আমার সাইদ ভাই বলেছে যে আপনার স্বাধীনতা সংগ্রামের সময় এই প্রবাসীরা কি ভূমিকা রেখেছিলেন, এবং এখনো আপনি এই প্রবাসীরা কি ভূমিকা রাখতেছেন। ইংল্যান্ডে আপনারা ওই দিন 25 থেকে 30 হাজার লোকের মিছিল করেছেন। এটা কিন্তু ইংল্যান্ডের মতো জায়গায় এটা সোজা কথা না। মানুষ যেখানে 10 পাউন্ড এভরি আওয়ারে পায়, সেই জায়গাতে আপনার এইখানে আইসা সারাদিন নষ্ট করে আপনার বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য ওনারা চিৎকার দিয়েছে। এবং এইগুলা সারা বিশ্ববাসী দেখেছে এবং নিউজ রয়েছে। সুতরাং এইখানে হইতেছে আগামী 11 তারিখ আমরা এইখানে আন্দোলন করতেছে। এবং সব জায়গাতেই, আপনার কয়েকদিন আগে ওয়াশিংটনে হয়েছে, আমেরিকাতে হয়েছে, বড় বড় সিটি গুলাতে, বেলজিয়াম থেকে শুরু করে ব্রাসেলসে, কোন জায়গাতে হইতেছে না? তো এইগুলার একটা এফেক্ট আছে। সুতরাং আমরা বাংলাদেশের ভাইদেরকে বলতে চাই, আমরা আপনাদেরকে অত্যন্ত শ্রদ্ধা করি। আপনাদের আন্দোলন সংগ্রাম যেটা করতেছেন, এটা অত্যন্ত বীরের মতো করতেছেন। এখানে কে কি বললো এটা এটা আপনারা ইয়ে করবে না। আন্দোলন কখনো, আন্দোলনের স্ট্র্যাটেজি অনুযায়ী আপনারা ঠিকই করতেছেন। এবং আপনারা বিশ্বাস রাখবেন আমাদের নেতা, আগামী দিনের বাংলাদেশের নায়ক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার তনয় জনাব তারেক রহমান, উনার অভিজ্ঞতা থেকে এবং উনার যে অভিজ্ঞতার আলোকে সারা পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনের নিরিখে বাংলাদেশের প্রত্যেকটা কর্মসূচি উনারা দিতেছেন। এবং উনার প্রতি বিশ্বাস রেখে, আস্থা রেখে আন্দোলনগুলা এবং কর্মসূচিগুলো আপনারা যেইভাবে সঠিকভাবে পালন করতেছেন, এটা আপনারা পালন করুন। আমাদের যদি সুযোগ হয়, আমরাও আপনাদের সাথে ঢাকার রাজপথে আমরা
আসবো সরকার যদি ইনশাল্লাহ। একতরফা নির্বাচন করে ফেলে তো সেক্ষেত্রে জি। আন্দোলনের কি হবে? সরকারের মানে এই সরকার অলরেডি জনগণ থেকে ডিটাচড হয়ে গেছে, বুঝছেন? এখন এই সরকারটা আপনারা সারা পৃথিবী জানে এটা জনগণের সাথে এই সরকারের কোনো সম্পর্ক নাই। জনগণকে নিয়ে ওরা চিন্তাও করে না। জনগণ কি করতেছে, এই যে লক্ষ কোটি টাকা বাইরে নিয়ে আসতেছে, ওই যে আপনার এখন আপনার বোনাস শুরু হয়েছে, পুলিশদেরকে বোনাস দিতেছে, র্যাবকে বোনাস দিতেছে, গাড়ি দিতেছে, এই দিতেছে, এইগুলো দেখতেছেন তো নির্বাচনের আগে কিভাবে লুণ্ঠন করতেছে। সুতরাং জি জনাব সব চৌধুরী, মানে আমাদেরকে একটু সংক্ষেপ করতে হবে, জাস্ট জানতে চাচ্ছি যে যদি গভর্নমেন্টের প্রতি নির্বাচন মানে করে ফেলে। জনগণের প্রতি এই সরকারের কোনো দায়বদ্ধতা নেই। সুতরাং সরকার যদি নির্বাচন করে, সরকার যদি নির্বাচনের মতো একটা নিকৃষ্ট কাজ করার সুযোগ মানে করে, তাহলে আমি একটা জিনিস আমি বলতে পারি যে আমেরিকা এবং কানাডা, আমেরিকা এবং কানাডা এই নির্বাচনে আম, নির্বাচন থেকে ওরা বিরত থাকার বারবার করতেছে। যদি নির্বাচনে যায় এটার কনসিকুয়েন্স ইকোনমিক্যালি অনেক খারাপ, শুধু ইকোনমিক্যালি না। ওর আজকে দেখেন আপনার চায়নাতে কিন্তু চাইনিজ আর্মিরা মায়ানমারে চলে আসছে, বুঝছেন? এইটা কিন্তু আমাদের জন্য ভালো না। আপনারা জানেন কিনা, আপনারা এটা দেখতেছেন কিনা, এইটা কিন্তু ভালো না। তোমার তাইলে এইখানে ব্যালেন্স একটু আনার একটু জন্য সংক্ষেপ করতে হবে, একটু অনেক সংক্ষেপ। কিছু হইতে পারে। জি। এখানে ব্যালেন্স আনার জন্য অনেক কিছু হইতে পারে। সুতরাং এই আন্দোলনের কি হবে যদি নির্বাচন করে ফেলে? আমাদের স্পেসিফিক প্রশ্ন, আন্দোলন তো সংক্ষেপে। আমাদের আন্দোলন তো চলবেই, আমাদের চলবে, আন্দোলন জি। তো জি, আমাদের ধন্যবাদ আন্দোলন জনাব চলবে, চৌধুরী। আমাদের আন্দোলন কোনো আপনার বক্তব্য অবস্থাতেই চলবে। একেবারেই পরিষ্কার, আমরা আপনার কাছ থেকে শুনতে পেলাম আন্দোলনের বিষয়ে আন্দোলন চলবে, অর্থাৎ যতদিন সরকারের পতন না হবে, যতদিন অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হবে, ততদিন পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। জনাব থাকবে। সাইদুর রহমান লিটন, আপনি কতটুকু আশাবাদী এবং আশাবাদী হলে কেন? আহ, আমি শতভাগ আশাবাদী। আমাদের ফয়সাল চৌধুরী সাহেব খুব সুন্দরভাবে উনি মানে এই আলোকে বক্তব্য দিয়েছেন। আমি মনে করি, আমি পুরোপুরি তার সাথে সহমত পোষণ করি যে ইতিহাসই বলে যে ফ্যাসিবাদী যে সরকার থাকেন তাদের স্থায়িত্ব হন না, যুগে যুগে সেটা প্রমাণিত হয়েছে, এবং এই ক্ষেত্র সেটা ভুল হবেন না। তবে এতটুকু আমি বলবো যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি ওনার বক্তব্যে উনি বলেছেন, আমাদের জনগণকে আহ্বান করেছেন যে আপনার ভোট আপনি দিবেন, আপনার যাকে ভালো লাগে তাকেই দিবেন। শুধু আপনারা এই মুহূর্তে আমার সঙ্গে থাকুন, কারণ আহ, আমরা চাই আপনাদের ভোটাধিকার সুনিশ্চিত করতে, আপনাদের ভোটে যাতে একটা সরকার নির্বাচিত হয়। তো এখন আহ, আমি মনে করি যে আমাদের জনগণ সেটা, ওনার যে মানে বাণী ছিল, ওনার যে বক্তব্য ছিল, সেটা জনগণ খুব ভালোভাবে নিয়েছে। আপনারা যদি লক্ষ্য করে থাকবেন যে 28 তারিখের পরে যে সমস্ত হরতাল বা অবরোধ গুলো হয়েছে, আমাদের এই ফ্যাসিবাদী সরকারের পুলিশি ভূমিকার কারণে আমাদের আহ নেতা কর্মীরা সেইভাবে সেরকম ভূমিকা পালন করতে পারেননি। কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে সেই অবরোধ এবং হরতাল শতভাগ সফল করেছে। সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেকটাই সফল, যে জনগণের কাছে যে বাণী, সেই বাণীটা পৌঁছাতে সক্ষম হয়েছেন, এবং জনগণ তার বক্তব্যে আস্থাশীল যে ইনশাল্লাহ খুব শিগগিরই এই সরকারের পরিবর্তন হবে, এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় এসে আপনাকে আমি একটা বাংলাদেশের সম্পূরক গণতন্ত্র। প্রশ্ন করি, সাইদুর রহমান লিটন, একটা সম্পূরক প্রশ্ন আছে আপনার এই বক্তব্যের কারণেই। আমরা তো দেখেছি যে বাংলাদেশের জনগণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে আহ্বান, টেক ব্যাক বাংলাদেশ, ফিরে লও বাংলাদেশ, সেটি গ্রহণ করেছে এবং তারা সেজন্য আপনার জীবন বাজি রেখে তারা লড়াই করছে। আপনার দৃষ্টিতে প্রবাসীরা, আমি শুধু রাজনীতির সাথে যারা যুক্ত আছে তাদের কথা জিজ্ঞেস করছি না, প্রবাসীরা এই আহ্বানকে কতটুকু নিয়েছে? আমি মনে করি যে আমাদের জনগণ তারা মাঠ পর্যায়ে এসে আছেন, তারা বিভিন্নভাবে এই সরকার দ্বারা নির্যাতিত, এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সমস্ত কিছুর কারণেই আজকে বাংলাদেশের জনগণ এই সরকারের পরিবর্তন ছাড়া অন্য কিছু দেখছেন না। আর আমরা যারা প্রবাসে আছি, আমরা কিন্তু নারীর টানে আমরা এখানে আছি। আমাদের জনগণ ভালো থাকলে পরে আমরা খুশি হই, আমাদের দেশ ভালো থাকলে পরে আমরা খুশি হই। তো অতএব আমরা এই যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে আহ্বান, সেই আহ্বানের সাথে আমরা শতভাগ আমরা সাড়া দিয়েছি, এবং আমরা মনে করি যে একজন রাজনীতিবিদ হিসেবেই আমরা সেই আহ্বানের সাড়া দেইনি। আমি যদি আমাদের বেলজিয়ামের কথা বলি, যে আমাদের বেলজিয়ামের মধ্যেও অনেক নিরপেক্ষ জনগণ আছেন, যারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মারাত্মক শঙ্কিত। তারা প্রতিনিয়ত আমাদের সাথে
যোগাযোগ করছেন এবং সহমত পোষণ করছেন। তারা বলছেন যে ভাই আমরা যে কোনো কারণেই হোক আমরা রাজনীতি করি না, কিন্তু নিরপেক্ষ অবস্থানে আছি, কিন্তু এজ এ বাংলাদেশি হিসেবে আমরা মনে করি যে আমাদের কিছু না কিছু ভূমিকা পালন করা উচিত। আপনারা যদি মনে করেন যে আপনারা যে যুদ্ধ ঘোষণা করেছেন বা আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে, মানবতা পুনরুদ্ধারের স্বার্থে, ফ্রিডম স্পিচ পুনরুদ্ধারের স্বার্থে যে যুদ্ধ ঘোষণা করেছেন, আমরা আপনাদের সাথে থেকে কাজ করতে চাই। আমরা হয়তোবা আপনাদের কোনো মিটিং মিছিলে আমরা সম্পৃক্ত হতে পারি না, কিন্তু আমরা পরোক্ষভাবে আপনাদের সাহায্য করতে চাই। কিভাবে সাহায্য করতে চাই? এই ধরনের একাধিক আমাদের কল আসে এবং আমাদের সাথে ইদানিং অনেক আলোচনা হচ্ছে। অতএব অর্থাৎ আপনি বলতে বাংলাদেশের চাচ্ছেন যে প্রবাসীরাও জনাব তারেক রহমানের এই আহ্বানে সাড়া দিচ্ছে এবং সে কারণে আপনি আন্দোলনের সফলতার ব্যাপারে পুরোপুরি আশাবাদী। জি জি, ইনশাল্লাহ আমি আমি ধন্যবাদ শতভাগ আপনাকে, নিশ্চিত। ধন্যবাদ। এবং আমি জাস্ট এতটুকুই বলবো যে আমাদের জনগণ উদ্দেশ্যে আমি বলবো যে যে আমি এতটুকুই বলবো যে আপনারা দেখেছেন আওয়ামী লীগের বিভিন্ন নেতা তারা তাদের বক্তব্য স্পষ্ট বলেছে যে যদি তাদের সরকার যদি পরিবর্তিত হয় তাহলে এক রাতে অনেক লোক মারা যাবে। তাদের মধ্যে শঙ্কিত তারা, কারণ তারা যে ধরনের দুর্নীতি করেছেন, যেরকম অত্যাচার করেছেন, তারা মনে করেন এই ধরনের ঘটনা ঘটবে এবং সেটা হয়তোবা বাস্তবভাবে আমি বলতে চাই না, কিন্তু এতটুকু আমি বলবো যারা আমরা প্রবাসে আছি, মানে ইউরোপ বা আমেরিকাতে আছি, প্রতিটা দেশেই মানে আমাদের জাতীয়তাবাদী মানে আদর্শের সৈনিক ভরপুর এখানে। কালকে যদি সরকারের পরিবর্তন হয়, তো আমি মনে করি যারা লুণ্ঠন করে এই সমস্ত দেশে টাকা এনে আজকে বীরের বেশে মাথা উঁচু করে চলছে, সরকার পরিবর্তনের সাথে সাথে সেই লোকগুলো মানে গর্তের মধ্যে ঢুকতে মানে সেকেন্ডের মতো দ্বিধাবোধ করবে না, কারণ আমরা বাংলাদেশের মতোই ভূমিকা পালন করব এবং তারা সেটা জানে এবং সেই শক্তি আমাদের আছে আমরা মনে করি। আপনার এতটুকু বক্তব্য বলবো জোরালো যে এবং বাংলাদেশের পরিষ্কার। ধন্যবাদ। জি জি, জি, এটা পরিষ্কার। জি, জনাব ফয়সাল আহমেদ চৌধুরী এবং জনাব সাইদুর রহমান লিটন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের অনুষ্ঠানে এসেছেন। আগামীতে অন্য কোনো অনুষ্ঠানে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও। আপনাকে। যারা আমাদের আহ, অনুষ্ঠানটা দেখেছেন দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।